নমস্কার, স্বাগত আজকাল পরশু অনুষ্ঠানে। আমরা পুজোর দিকে তাকিয়ে রয়েছি, সামনে দুর্গাপুজো। তো এর মধ্যেই যেটা আমরা খবর পাচ্ছি যে বড় বাজারে কলুটোলা স্ট্রিট, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার দেখুন, এর আগেও কলকাতায় একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু খুব অদ্ভুত বিষয় যে যতই প্রতিকূলতা আসুক, যতই নেতিবাচক অবস্থান তৈরি হোক, মানুষ এই ধ্বংসস্তূপের উপরে আবার নতুন করে আগামীকে তৈরি করে। এটা হচ্ছে মানুষের গুণ, মানুষের বিশেষত্ব। যেভাবেই আমরা ধ্বংস হোক, যারা তৈরি করতে পারে, যারা ক্রিয়েটার, দেখবেন ক্রিয়েটার কারা? ক্রিয়েটার হচ্ছে সেই সমস্ত মানুষেরা যারা মায়ের মূর্তি তৈরি করছেন। দোজ আর দ্য ক্রিয়েটার। এই যে যারা ক্রিয়েটার, যারা মায়ের মূর্তি তৈরি করছেন, বৃষ্টি, বাদল, ঝড়, তাদের প্লাস্টিকের চালা, সেখান থেকে জল পড়ছে নিচে, একটা জটিল পরিস্থিতি। অনেক সময় করোনার জন্য হাতে অর্থ নেই, ঠিকঠাক খাবার নেই, পুষ্টি নেই, আলো নেই, বাতাস নেই, মাটির মূর্তি তৈরি করলে শুকানোর পরিস্থিতি নেই। কিন্তু তৎসত্ত্বেও এই মৃৎশিল্পীরা প্রত্যেক বছর মায়ের মূর্তি তৈরি করে সারা পশ্চিমবঙ্গের সমস্ত প্যান্ডেলে তারা দেন। তারাও বেঁচে আছেন। কয়েকদিন আগে নিম্নচাপের জন্য বৃষ্টি হয়েছিল, মারাত্মক বৃষ্টি হয়েছে, জল জমে গেছে। কলকাতায় জল জমেছিল, বিভিন্ন জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, কলকাতাতেও দীর্ঘদিন জল জমেছিল। তারপরে যে ছবিটা দেখলাম, বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার ফলে, কারণ কিছু করার নেই, জল ছাড়তে হবে, জল ছাড়ার ফলে সেই জল বেরিয়ে গিয়ে চাষের জমি, গবাদি পশু, মানুষের সম্পত্তি, সমস্ত কিছুকে তছনছ করে দিয়ে বেরিয়ে গেল, এবং এখনও সেই জল জমে রয়েছে। কিন্তু যারা চাষি ভাই, চাষের কাজ যারা করেন, তারা ওই সমস্ত ধ্বংসস্তূপে আবার নতুন করে কৃষি জমির বিশ্বকর্মা হয়ে আবার তারা উৎপাদন করবেন। এটাই হচ্ছে জীবন। নদীর এক কূল ভাঙে অন্য কূল গড়বার জন্য, নদীর একুল ভাঙে ওকুল গড়ে। অর্থাৎ যার মধ্যে সারভাইভ করার গুণ আছে, কোয়ালিটি আছে, যার মধ্যে স্কিল আছে, দক্ষতা আছে, যার মধ্যে নিপুণ বুদ্ধি আছে, এবং আর কি আছে, যেটা সর্বোপরি বিষয়, সেটা হচ্ছে ডেডিকেশন। ডেডিকেশন যার আছে, এরা কিন্তু জীবনে লড়াই করে, এবং ধ্বংসস্তূপের উপর এরা নতুন করে সোনালী শহর গড়ে। যে সেক্টরের মানুষ হন না কেন, যে সেক্টরের মানুষ হন, মানুষকে একটা সময়ের পরে গিয়ে মানুষের মৃত্যুবরণ করতে হবে। রবীন্দ্রনাথ তার কবিতায় বলছিলেন যে মৃত্যুঞ্জয়ী হতে হবে তোমায় ওগো মৃত্যুর পরে। তার মানে মৃত্যুঞ্জয়ী হতে হবে তোমায় মৃত্যুর পরে। মানুষ মৃত্যুঞ্জয়ী কিভাবে হয়? আজকে 1941 সালে রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছে, তাও মানুষ আজকে কবিগুরু রবীন্দ্রনাথকে মনে প্রাণে শ্রদ্ধা করে। রবীন্দ্র জয়ন্তীতে হাজার হাজার টাকা খরচা করে অনুষ্ঠান করে, প্রত্যেকের বাড়িতেই কম বেশি রবীন্দ্রনাথের ছবি রাখে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল, তারা রবীন্দ্রনাথকে পাঠ্যভুক্ত করে, রবীন্দ্রনাথের লেখাকে ছাত্রছাত্রীদেরকে পড়ায়। তার কারণটা হচ্ছে এটাই, রবীন্দ্রনাথ সৃষ্টির কথা বলতেন, ধ্বংসের কথা বলতেন না। মানুষ গড়ার কথা বলতেন, মানুষকে শোষণ করার কথা বলতেন না, মানুষকে নতুন করে ভাবার কথা বলতেন, মানুষের ভাবনা শূন্য পদক্ষেপ
তার কথা বলতেন না। এবং এই কারণের জন্যই মানুষ এতদিন পর, মৃত্যুর পরেও রবীন্দ্রনাথকে মনে রেখেছেন। ওনার কর্মে, ওনার লেখনীতে, ওনার সৃষ্টিতে উনি আজও বাঙালির মনে বেঁচে আছেন। শুধু বাঙালি নয়, সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রবীন্দ্র আলোচনা, রবীন্দ্র স্মরণ, রবীন্দ্র মূর্তি, রবীন্দ্র গান, রবীন্দ্র নৃত্য সমানভাবে গৃহীত হয় এই কারণের জন্যই, কারণ রবীন্দ্রনাথ তার কাজের মধ্যে দিয়ে আজও বেঁচে আছেন। তিনি মারা গেছেন 1941 সালে, কিন্তু আজও বেঁচে আছেন। আমি মারা যাওয়ার পর, আমি যতদিন বেঁচে থাকব, আমি চলে যাওয়ার পর যতদিন মানুষ আমায় মনে রাখবেন, এটাই হচ্ছে কৃতিত্বের কথা, এটা হচ্ছে শ্রেষ্ঠত্বের কথা। কাজে আমাদের সেরকম কিছু কর্ম করা প্রয়োজন, সেরকম কিছু কাজ করা উচিত, সেরকম কিছু ভাবনা আমাদের ভাবা উচিত, সেরকম কিছু ভাবে আমাদের চলা উচিত, যাতে আমাদের কাজ শুধুমাত্র আমার এই প্রজন্মের জন্য নয়, বরঞ্চ আপনার আগামী প্রজন্মের জন্যও আপনাকে রসদ সংগ্রহ করে দেবে। আপনাকে সেই কাজ করতে হবে। এবার সেই কাজ করতে গেলে আমি বুঝবো কি করে যে আমার কোন কাজ করা উচিত, কোন কাজ করা উচিত নয়, কি আমি ভাববো আর কি আমি ভাববো না, কোন দিকে আমি চলবো আর কোন দিকে আমি চলবো না। এই সমস্ত বিষয়টাকে বুঝতে গেলে আমরা একবার না একবার হলেও কনফিউশনে পড়ি, সংশয়ের মধ্যে থাকি, বিড়ম্বনার মধ্যে থাকি। এই সমস্যাকে দূর করবার কাজ হচ্ছে অ্যাস্ট্রোলজারদের। এবং অ্যাস্ট্রোনেচার থেরাপির প্রবক্তা, জ্যোতিষ জগতের অন্যতম খ্যাত নাম সুদীপানন্দ সেই কাজটাই করে থাকেন। অর্থাৎ শুধুমাত্র ইউ শুড নট থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, ইউ শুড নট থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর দ্য নেক্সট জেনারেশন, অ্যান্ড আফটার দ্যাট জেনারেশন, যাতে সে ভাবতে পারে যে না, আমার ঠাকুরদা এই কাজটা করে গিয়েছিল, আমার বাবার বাবা এই কাজটা করে গিয়েছিল, আমার প্রপিতামহ এই কাজটা করে গিয়েছিল। তো কাজেই সেটা আমাদের এই জন্মের কাছে, আমরা বলি না যে আমাদের ঠাকুরদা এটা করেছিল, তার মানে কি উনি ওনার ওই কাজের মধ্যে দিয়ে আজও বেঁচে রয়েছেন। এবার আমাদেরকে কাজ চুজ করতে গেলে আমাদেরকে সেটাই করতে হবে, সেটাই ভাবতে হবে, সেটা চিন্তার মধ্যে আনতে হবে যে যে কাজ শুধুমাত্র আমাকে নয়, আগামী প্রজন্মের কাছে আমাকে জীবিত রাখবে। আগামী প্রজন্মের, আমি তো একদিন মারা যাবই। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষ ইমমর্টাল নয়, মানুষ মরবেই একদিন, কিন্তু তার কাজ তাকে বাঁচিয়ে রাখবে আগামী দিনে। অ্যাস্ট্রোনেচার থেরাপি, সুদীপানন্দ মানুষকে বাঁচিয়ে রাখবেন দীর্ঘদিন। মানুষের সৃষ্টি, মানুষের কৃষ্টি, মানুষের সংস্কৃতি, মানুষের ভাব ভাবনা, চলাফেরা, তার সম্পত্তি, যে কোনো কিছুর মধ্যে থেকে মানুষ বেঁচে থাকতে পারে। কিভাবে, সেটা সব থেকে আগে জানা দরকার। অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস মানুষকে সেই বিষয়ে জানাতে সাহায্য করে। আমি স্বাগত জানাবো এবং অনুরোধ করব, সুদীপানন্দ, দ্য ওয়ান অ্যান্ড অনলি মোস্ট জিনিয়াস ব্যক্তিত্ব আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, সুদীপ দাকে স্বাগত। এবং পাশাপাশি যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম, মানুষকে বাঁচিয়ে রাখবার জন্য তার মধ্যে রসদ দরকার, তার মধ্যে ভিত্তি দরকার, তার মধ্যে নতুন করে বাঁচার স্বপ্ন দরকার। এগুলো সম্পর্কে এই নিয়ে আমি একটু জ্যোতিষী ব্যাখ্যা চাই। আমি এর আগেও বলেছিলাম যে পজিটিভ এনার্জি, দেখুন পজিটিভ এনার্জি এমন একটা জিনিস যেটা নাকি একমাত্র নিজের ভালো কর্ম, ভালো চেতনা, ভালো বোধ, অর্থাৎ ভাব, মনের ভাব, আমার কর্ম, আমাদের প্ল্যানিং প্রোগ্রামিং, আমাদের মানসিক প্রসারতা, আধ্যাত্মিক চেতনা এবং তার সঙ্গে জীবনের সততা, এইগুলোর উপর পজিটিভ এনার্জি ডিপেন্ড করে। এখন পজিটিভ এনার্জি করলেই তো আর পজিটিভ এনার্জি আকাশ থেকে উড়ে কারুর শরীরে চলে আসে না। এইগুলো আনতে গেলে এই যেগুলো বললাম এগুলো করতে হয়, তার সঙ্গে আরও কিছু কার্যাদি আছে, আরও কিছু কাজকর্ম আছে যেগুলো করলে পজিটিভ এনার্জি তৈরি হয়। ভুলভাল কাজ করলে, মিথ্যাচার করলে, অনাচার করলে, দুরাচার করলে কোনোদিন পজিটিভ এনার্জি তৈরি হয় না। যত সততার সঙ্গে জীবন চালানো যাবে, যত অনেস্টির সঙ্গে থাকা যাবে, যত সঠিক পথে থাকা যাবে, যত ধর্ম এবং নীতিজ্ঞানকে মেনে জীবনে চলা যাবে, এবং মানসিক প্রসারতা যার যত ভালো এবং আধ্যাত্মিক চেতনা যার যত ভালো, তার পজিটিভ এনার্জি অবশ্যই গ্রো করবে।
আর এইটা জানবেন সংসারে, সমাজে, কর্মক্ষেত্রে, বিদ্যাক্ষেত্রে, ইচ অ্যান্ড এভরি প্লেসে, পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এইগুলো ভীষণভাবে, যে ক্রাইটেরিয়াগুলো আমি বললাম এতক্ষণ ধরে, যেগুলো থাকলে আমাদের পজিটিভ এনার্জি তৈরি হবে, এইগুলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থাকা উচিত। আর এইগুলোর সার্বিক শুভ ফলদাতা হচ্ছে কতগুলো বেনিফিশিয়াল প্ল্যানেট এবং কতগুলো বেনিফিশিয়াল সংযোগ। অর্থাৎ আমরা যোগের কথা আমি বলি, আপনি যোগ, হ্যাঁ 100 বার যোগ এবং সংযোগ, এই যে ব্যাপারটা, আজকে একটা সংযোগ তৈরি হবে তখনই যখন দুটো প্ল্যানেট বা তিনটে প্ল্যানেট বা চারটে প্ল্যানেটের শুভ মেলবন্ধন হবে। তাহলে আপনি বলবেন যে আমরা কি করে বুঝবো যে আমাদের শুভ মেলবন্ধন হলো বা আমি পজিটিভ এনার্জি পাবো? আপনার চার্ট বলে দেবে। আজকে দেখুন, আমাদের সবাই তো পুরো চার্টটা খুব ভালো নিয়ে জন্মাই না, প্রত্যেকটা গ্রহের খুব শুভ অবস্থান নিয়ে আমরা কেউ জন্মাই না, কেউ না, পৃথিবীর কেউ না। কিছু না কিছু খারাপ কন্ডিশন তার চার্টের মধ্যে থেকে যায়। এইগুলো হচ্ছে আমাদের এই যে নৈসর্গিক, এই যে পৃথিবীর বুকে আমরা যখন আসি তখন আমাদের ভালো কাজের সঙ্গে কিছু খারাপ কাজ মিশে যায়, গোচরে বা অগোচরে কিছু খারাপ কর্ম কিন্তু মিশে যায়। তো আজকে মিশে যাওয়া, এই যে এর থেকে পরবর্তীকালে যখন আমাদের আবার জন্ম হয়, সেই সময় কিন্তু সেই ফলগুলো জ্যোতিষশাস্ত্র বলছে আমরা পেতে থাকি, এবং এই যে গ্রহ অবস্থান সেই অনুযায়ী সজ্জিত হয়। অর্থাৎ প্রারব্ধ কর্ম এবং পূর্বাব্ধ কর্ম, এর মিলিত যোগফল হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল রেজাল্ট। আমরা কর্ম করি, কর্ম করে ছুটছি সব জায়গায়, কিন্তু ভাগ্যের স্বাদ না পেলে কর্ম করে হবে কি বলুন? এক একটা লোক সকাল থেকে রাত অবধি দিনান্ত পরিশ্রম করে, এত পরিশ্রম ভাবা যায় না। তার খাটনি দেখলে মনে হয় যে সে আর বাঁচবে কিনা সন্দেহ আছে, এত তার পরিশ্রম, কিন্তু তার ইনকাম, তার ফেম নেম, তার সম্মান, সব জিনিসটাই যেন অনেক কম। আবার দেখবেন অনেকে অল্প সময় খাটছে, অল্প সময় চিন্তাভাবনা করছে, কিন্তু তার দেখবেন ইনকাম বলুন, মান সম্মান বলুন, যশ বলুন, খ্যাতি বলুন, প্রতিষ্ঠা বলুন, তার উত্তরোত্তর ভীষণভাবে বৃদ্ধি হচ্ছে অল্প সময় করে। এগুলো কেন? এগুলো প্রশ্ন আসে না আপনাদের মনে? এগুলো কেন? একজন সংসারের জন্য অক্লান্ত করে তার কোনো নাম হয় না, শুধু অপযশ আর অপনাম। আর একজন সামান্য একটুখানি কিছু করে তার কত সুনাম। এইগুলো কেন? এইগুলো হচ্ছে প্রারব্ধ কর্ম এবং পূর্বাব্ধ কর্ম, এর মিলিত যোগফল। জানবেন, অর্থাৎ আমাদের প্রত্যেকটা স্টেপকে ভালো করতে হবে, প্রত্যেকটা স্টেপে ভালো কাজ করতে হবে। তাহলে কি হবে? এই যে ধরুন আগের জন্মের যে প্ল্যানেট সজ্জা নিয়ে আমরা জন্মেছি, তার ফল থেকে আমরা রিকভার করে বেরিয়ে যেতে পারবো এখনকার কর্ম দিয়ে। মানে অশুভ জায়গাটা অবশ্যই 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 শুভ বেড়ে যাবেই। অর্থাৎ পুণ্য কর্ম হচ্ছে পুণ্য ফলকে সংযোগ করে সব সময়। এই পুণ্য ফলটাই হচ্ছে ভাগ্য আর কিছু না, দুর্ভাগ্য তাই। অশুভ কর্মের অশুভ ফল, এটা হচ্ছে দুর্ভাগ্য, আর কিচ্ছু না। একটা আপনারা নেচার দিয়ে ভগবান বুঝিয়ে দিয়েছে যে কাঁটা গাছ লাগালে কাঁটাই তৈরি হবে, তার থেকে ভালো মিষ্টি ফল তৈরি হবে না। আর একটা মিষ্টি ফলের বীজ বসালে বা একটা চারা রোপণ করলে তার থেকে মিষ্টি ফলই তৈরি হবে, অন্য কিছু হবে না। এটা তো প্রকৃতির নিয়ম, যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, তাই না? একদম একদম একদম, যেটা আমি তো বাস্তবের সঙ্গে এটাকে রিলেট করতে পারি। হ্যাঁ, যে আপনি যেরকম করবেন, মানে বলটা যদি দেওয়ালে ছুড়ে মারেন, দেওয়ালেও কিন্তু বলটা ঠিক তেমনি ভাবে আপনার দিকে একদম একদম একদম, মানে একই ব্যাপার। ফল কিন্তু সবসময় ঘুরে ফিরে আসে। আর সমুদ্রের ঢেউয়ের মতো, আপনি সমুদ্রের ঢেউয়ে কিছু একটা ফেলে দেবেন, দেখবেন সেটা আস্তে 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 রিটার্ন হয়ে আবার সৈকতের মধ্যে চলে আসে। আপনি যেটা অ্যাস্ট্রোলজির কথা বলছেন, আইজ্যাক নিউটনও তো একই কথা বলেছিলেন। এগুলো তার যে সূত্র, যে প্রত্যেক ক্রিয়ার একটা তার বিপরীত সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, মুখে একটা হ্যাঁ প্রতিক্রিয়া রয়েছে। একদম সেম অ্যান্ড ইকুয়াল। এই দেখুন একটা কি, এই যে আপনি বলছিলেন না যে আমাদের এই যে প্রত্যেকটা কর্মের মধ্যে আমাদের কি থাকলে আমরা পজিটিভিটি পাবো, তা সেটা হচ্ছে সৎকর্ম, কর্ম। কেউ লাইনে আছেন? না, এখনো পর্যন্ত ফোন নেই, আমি ফোন নেব। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা সবসময় একটা জিনিসকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যতগুলো আমরা দেখুন প্ল্যানেটকে নিয়ে আমরা চিন্তা করি, এই যে আজকে একটা চার্ট, একটা হরোস্কোপিক্যাল চার্ট, তার মধ্যে কত রকমের যোগ থাকে, অশুভ যোগ, শুভ যোগ, সমস্ত রকমের যোগ থাকে। তো এই যোগগুলোকে আমরা কিভাবে রিকভার করতে পারি, অর্থাৎ অশুভ যোগগুলোকে আমরা কিভাবে রিকভার করতে পারি, শুভ যোগগুলোর কিভাবে আমরা ইউটিলাইজেশন করতে পারি, এটা নিয়ে আমি সংক্ষেপে হলেও একটুখানি বলবো। বেশ, ফোন নিয়ে নি। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি থেকে? হ্যাঁ, আমার মেয়ের ব্যাপারে একটু জানবো। কার সম্পর্কে জানবেন? মেয়ের ব্যাপারে। কার সম্পর্কে? কার? মেয়ের ব্যাপারে। আপনার মেয়ের ব্যাপারে জানবেন তো? হ্যাঁ।
বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। মেয়ের 1996। হ্যাঁ হ্যাঁ, ডেট, আগে ডেট, তারপরে মাস, তারপরে সাল। 1996। আগে 1900 না, আগে তারিখটা বলুন, মাস বলুন, সাল বলুন, আগে তারিখ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মার্চের 23। কি মার্চের 23, মানে 23শে মার্চ? 23শে হ্যাঁ, মার্চ। বলুন, এবার 23 হ্যাঁ 1996। হ্যাঁ 23/3/1996। টাইম বলুন। টাইম বলুন। টাইম হলো সকাল 8:35 শনিবার। সকাল 8:35 শনিবার। কেউ এসেছিলেন দাদার কাছে আগে? হ্যাঁ, আমাদের একটা রিলেটিভ এখন কলকাতা থেকে তা সেটা বলতে তারপরে হবে না? আমি- সেটা বলবেন না? আমি বুঝবো কি করে না হলে যে আপনি নতুন এসেছেন নাকি আপনার কেউ গিয়েছে? যখন যে আমি থাকবেন তো তখন যেতে পারিনি আপনার কাছে। কি ব্যাপারে এসেছিলেন দাদার কাছে? আমি জানি আমাদের একটা রিলেটিভ থাকে, উনি গেছিলেন। আপনার প্রোগ্রামটা দেখতে আমার খুবই ভালো লাগে। কি জন্য উনি কিসের জন্য এসেছে, কোন কারণের জন্য এসেছিলেন? আমি এই যে মেয়ের ব্যাপারেই জানতে আসছি। আপনার রিলেটিভ যে এসেছিলেন, কি বিষয়ে এসেছিলেন, কেন এসেছিলেন জানেন? উনি গেছিল উনার প্রবলেমে, আমি তো সেটা বলতে পারবো না, আমাকে বলেনি। যাক, উনি কি এখন ভালো আছেন কি আসার পরে? হ্যাঁ, উনি ভালো আছে বলছে আমাকে, যে ভালো হয়েছি। তা আমার খুব বিশ্বাস আপনাকে দেখে। আমার কাছে দেখানোর পরে, আসার পরে ভালো আছে, তাই তো? ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, ওটা এই জন্যই এত জিজ্ঞেস করছি। টাইম, জন্মস্থানটা কোথায় বলুন? জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। 23/3/1996, 8:35 সকালবেলা, জলপাইগুড়ি। ওকে ওকে, হ্যাঁ। সেই বারটা আপনার মেয়ে বললেন, সেই বারটা কি শনিবার ছিল? ওনার মেয়ে তো মেয়ে। হ্যাঁ শনিবার। শনিবার ছিল। দেখুন, আমি চার্টার ইন্টারনালে ঢুকছি, এখানে দেখা যাচ্ছে বৃষ হচ্ছে লগ্ন, বৃষ লগ্ন এবং মেষ রাশি। বৃষ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ, শুক্রের মহাদশায় জন্ম, ক্ষত্রিয় বর্ণ। এখন আপনার এই চার্টটার মধ্যে কোনো গ্রহ আমি রেট্রোগ্রেড দেখতে পাচ্ছি না। আমি এবার চার্টার ইন্টারনাল সাইডে গিয়ে ঢুকছি, বৃষ লগ্নে দেখতে পাচ্ছি লগ্নপতি শুক্র, সে কিন্তু চন্দ্রের সঙ্গে দ্বাদশভাবে মেষ রাশির ঘরে আছে, পঞ্চমে রাহু। আচ্ছা দেখুন, এই চারটার ইন্ডিকেশন, ওর যে 7th হাউস লর্ড সেটা মঙ্গল, সেটা চলে গেছে শনির সঙ্গে, রবি বুধের সঙ্গে, কেতুর সঙ্গে মীন রাশির ঘরে রাহু দৃষ্ট হয়েছে। তাহলে এই জায়গাটা কিন্তু খুব একটা, যদিও একাদশ ঘর, তবুও বলবো এখানে প্লাসে মাইনাসে একটা মাইনাস রেজাল্ট। মানে আপনার মেয়ের কি বিবাহ টিবাহ নিয়ে কিছু আটকে আছে, এরকম ম্যাটার থাকার কথা। শরীর স্বাস্থ্য না, খুব, আমার বিবাহ হয়েছিল। এক সেকেন্ড, আগে কিছু বলবেন না, আমাকে একটু বলতে দিন। যদি বিবাহ হয়ে থাকে, সেই বিবাহ নিয়ে কিন্তু খুব একটা সুখী হওয়ার কথা না, খুব সুখে থাকার কথা না। এই চার্টে সুখে থাকতে গেলে 3টে প্ল্যানেটকে খুব ভালো থাকতে হয়, তার মধ্যে একটা হচ্ছে শুক্র। তা সেই ভেনাসের কন্ডিশন খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। ওর নিজের শরীর স্বাস্থ্য খুব ভালো, খারাপ না, কিন্তু এখানে বুদ্ধিভ্রংশ যোগ রয়েছে। নিজে ঠিক ম্যানেজ করতে পারে না সব জিনিসটা, একটু নার্ভাস হয়ে যায়, যে কোনো কর্মে গিয়ে নার্ভাস হয়ে যায়, নতুন পরিবেশে গিয়েও নার্ভাস হয়ে যায়। এবং এই যে বিবাহের পরে জাস্ট এইখানে দেখাচ্ছে, এখনকার হোরাও দেখাচ্ছে এবং স্ট্যাটিক্যাল চার্টও দেখাচ্ছে যে ওর কিন্তু দেখা যাচ্ছে যে সামগ্রিক দিক খুব একটা ভালো নেই, মানসিকভাবে খুব চাপে আছে। আপনি বলুন, একটু বলুন এবার। হ্যাঁ হ্যাঁ। কি বলুন? দাদা যেগুলো বললেন সেগুলো আপনার মেয়ের সঙ্গে কতটা মিলছে না মিলছে, মানসিকভাবে চাপ? হ্যাঁ মিলছে, হ্যাঁ হ্যাঁ মিলছে, কিন্তু যে বিয়েটা করছে ওটা না টিকবে না, কেন কি ও থাকে। আরে বাবা, আমি না, যা ঠিক যা বুঝলাম। বললাম সেটা কত পার্সেন্ট ঠিক হলো, ঠিক হলো না ঠিক হলো না বলুন? হ্যাঁ না ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ওর কি বিয়ে হয়েছে না হয়নি একটু বলুন তো? হ্যাঁ হয়েছে। বিয়ে হয়েছে। এখন কি ও শ্বশুর বাড়িতে ঘর করছে? না তাহলে দেখুন, একদম প্রথমেই উনি তাই বললেন যে বিবাহিত জীবনে সমস্যা থাকবে। হয় যদি বিয়ে না হয়ে গিয়ে থাকে তাহলে বিয়ে হওয়ার সমস্যা, আর যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে সংসার জীবনে সমস্যা। এইরকম চার্টে দেখা যায় কি বলুন তো, একদম প্রথমে বিয়ের, উনি prediction হ্যাঁ করেছেন। এইরকম চার্টে দেখা যায় বিয়ের আগেও একটা সমস্যা থেকে যায়, বিয়ের আগেও বিয়ে আচ্ছা, হতে গিয়ে বিয়ে একটা হওয়া সমস্যা নিয়ে হয়। কোনো প্রবলেম হয়েছিল? বিয়ে হওয়া নিয়ে যখন আপনি ছেলে দেখছেন সেই সময় কোনো জটিলতা আসা, সমস্যা হওয়া হয়েছিল এগুলো? না বিয়ের পরপরই ওই ঘটনা। প্রেম করে এইসব বিয়ে? চার্টে লাভ ম্যারেজের যোগ দেখা যায় বেশি। প্রেম করে বিয়ে নাকি? হ্যাঁ এই তো, আরে 100% হতে হবে, দেখেছেন? একটাও মাটিতে পড়বে না, এটা গ্যারান্টি। না, এটাও তো একটা ব্যাপার যে আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারেন। আমি ওনার বলার আগে তো বলে দিলাম, এটা না দেখে শুনে বিয়ে না, আপনার কথা সত্যি আমার খুব ভালো লাগে দাদা। মেয়ে নিজে নিজে দেখে বিয়ে করেছে, এটা আপনি বলার আগে আমি বলে দিয়েছি।
যে প্রেমের আপনি সম্ভাবনা সম্মতি পাবো। জানিয়েছেন, হ্যাঁ অবশ্যই। কিন্তু এই বিয়েটা টেকা খুব মুশকিল। এর চার্টে বুদ্ধিভ্রংশ যোগ রয়েছে, উচ্চাশায় বাধা রয়েছে, জীবনে অনেক কিছু করবে ভেবেছিল কিন্তু সেগুলো হয়নি ঠিকভাবে, তাই তো? না হচ্ছে না। হ্যাঁ, পড়াশোনার লাইফেও কিছুটা বাধা, বা যতখানি পড়তে চেয়েছিল ততখানি হয়নি। হ্যাঁ হ্যাঁ ঠিক তো? হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ, যতটা পড়তে চেয়েছিল ততটা পড়াশোনা হওয়ার কথা নয়। ওর কিন্তু সাবধানে থাকতে হবে। এনি কাইন্ড অফ ভেনারাল ডিজিজ, এনি কাইন্ড অফ হরমোনাল ডিজিজ, গ্ল্যান্ড প্রবলেম, এগুলো থেকে জীবনে সমস্যা আসতে পারে। গাইনোকোলজিক্যাল প্রবলেম থেকে কিন্তু খুব সাবধান, ডাক্তার দেখাতে হবে ভালো ভালো। এবং যেগুলো প্ল্যানেটের ডিস্টার্ব আছে যেখানে, সেই প্ল্যানেটের জায়গাটাকেও ঠিক করে নিতে হবে, ঠিক আছে? কারণ দেখা গেছে অনেক সময় প্ল্যানেটের এমনই ডিস্টার্ব, প্রচুর ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার রোগ ধরতে পারছে না, প্রচুর ট্রিটমেন্ট করছে, কিছুতেই ভালো হয়ে আবার খারাপ হয়ে যাচ্ছে। এইসব ক্ষেত্রে প্ল্যানেটরি হেল্পলাইন কিন্তু মানে গার্ড করা অবশ্য প্রয়োজন। প্ল্যানেটকে গার্ড করা, প্ল্যানেটকে প্রোটেকশন দেওয়া অবশ্যই কিন্তু উচিত। এইগুলো একটু দেখিয়ে নেবেন ভালো করে। অনলাইন তো এত কিছু বলা যায় না, টিভিতে হট সিটে বসে এইগুলো করতে চেম্বারেও গেলে আসতে পারেন। চেম্বারে বা অনলাইনে, চেম্বারে দুটোই আসতে চলছে, পারেন, অনলাইনও অথবা চলছে, দুটোই কিন্তু চেম্বারও চলছে। হ্যাঁ একদমই। অবশ্যই। এই যে নাম্বার রয়েছে দেখুন 9674281071 একটা নাম্বার, দ্বিতীয় নাম্বার দেখুন 9433060200 এই হচ্ছে দ্বিতীয় নাম্বার, তৃতীয় যে নাম্বারটা রয়েছে 9007521015, এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে। অনলাইন এবং চেম্বার দুটোই চলছে। বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করবার জন্য, খুব ভালো লাগলো। অসাধারণ প্রেডিকশন আপনি Thank you, করলেন। thank you. আপনি বলছিলেন যে কিছু একটা বলবেন, মিনিট দেড়েক মতো আর সময় রয়েছে। কি নিয়ে বলবো বলছিলাম? আচ্ছা, ওই যে আপনি কি একটা যোগ বা হ্যাঁ, কিছু একটা এই যে দেখুন আমাদের অশুভ যোগ থাকলে কি করে তার প্রতিকার করব, বা শুভ যোগ থাকলে তো এমনি সেগুলোকে আরও কীভাবে ইউটিলাইজ করব। তা অশুভ যোগ থাকলে আমাদেরকে একটা নিয়ম, এই যে ধরুন খাওয়া শোয়া, ওঠা বসা, ঘুম থেকে ওঠা, এই যে জিনিসগুলো, সময় পুজো আর্চা করা, ঠিক ঠিক সময়গুলোকে মেনটেন করবেন। যখন অশুভ গ্রহের সময় চলবে তখন আপনাকে করতে দেবে না, টাইম থেকে বিচ্যুত করবে, নীতি থেকে বিচ্যুত করবে, জ্ঞান থেকে বিচ্যুত করবে, রিলেশন থেকে বিচ্যুত করবে, সেই প্ল্যানেটের ইনফ্লুয়েন্স, নেগেটিভ ইনফ্লুয়েন্স। তা আপনাকে এইগুলো থেকে ওভারকাম করার জন্য প্রথম কথা হচ্ছে ভালো অ্যাস্ট্রোলজার, ভালো অ্যাস্ট্রো নিউমেরোলজি এবং জানা ব্যক্তি, এবং তার সঙ্গে অ্যাস্ট্রো নেচার থেরাপি জানা ব্যক্তি। এইটা হলে কিন্তু আপনি, এইটা শিওর বলছি, আপনার কিন্তু সেই জায়গাটা অবশ্যই ভালো হবে। শুধু তাই নয়, এই জায়গা থেকে রিকভার করার জন্য আপনাকে দৈনন্দিন জীবনটাকে খুব সুন্দর করতে হবে। তার সঙ্গে কিছু কিছু নীতি আছে সেইগুলোকে মেনে চলতে হবে। দৈনন্দিন কোনো আধ্যাত্মিক বই একটু পঠনের মধ্যে থাকতে হবে। এই দান করতে হবে, সেবা করতে হবে, জীবের সেবা করতে হবে। তাহলে দেখবেন অনেক খারাপ জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন। আর ভালো সময়কে ইউটিলাইজ করবেন কীভাবে, সেটাকে আপনি সেই প্ল্যানেটের পুজো, সেই প্ল্যানেটের যে বীজ মন্ত্র আছে তাকে মনে মনে জপ করা, এবং তার সঙ্গে সঙ্গে শুভ কর্ম করবেন। দেখবেন সেই প্ল্যানেটের দানদ্রব্যাদি করবেন, দেখবেন সেই প্ল্যানেটের আরও উন্নতি আপনার আসবে সেই প্ল্যানেট থেকে, অর্থাৎ বেনিফিশিয়াল প্ল্যানেট থেকে। একদম। ঠিক আছে? আবার আগামী অনুষ্ঠানে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সুদীপ দেখে, নমস্কার সবাইকে।